Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. ঠাকুরদাদা মারা গেলে পর তার লোহার সিন্ধুকে অন্যান্য জিনিসের সঙ্গে একটি ছোট্ট বাক্স পাওয়া গেল। সেই বাক্সের ভেতরে নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে মনে করে মা সেটি খুলে ফেললেন। কিন্তু তার মধ্যে পাওয়া গেল শুধু একখানা পুরনো পকেট বুক আর একখানা ময়লা কাগজে মোড়া কি একটা জিনিস। মা কাগজটা খুলেই জিনিসটা ফেলে দিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন। আমি ব্যস্ত হয়ে বললুম, কি হলো মা? মা ভয়ে কাঁপতে কাঁপতে মাটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, কুমার, ওটা শিগগিরই ফেলে দে। আমি হেঁট হয়ে চেয়ে দেখলুম একটা মড়ার মাথার খুলি মাটির ওপর পড়ে রয়েছে। আশ্চর্য হয়ে বললুম, লোহার সিন্ধুকে মড়ার মাথা? ঠাকুরদা কি বুড়ো বয়সে পাগল হয়ে গিয়েছিলেন? মা বললেন, ওটা ফেলে দিয়ে গঙ্গা জল স্পর্শ করবি, চল। মড়ার মাথার খুলিটা জানালা গলিয়ে আমি বাড়ির পাশের একটা খানায় ফেলে দিলুম। পকেট বুকখানা ঘরের একটা তাকের ওপর তুলে রাখলুম। মা বাক্সটা আবার সিন্ধুকে পুরে রাখলেন। দিন কয়েক পরে পাড়ার করালি মুখুজ্জে হঠাৎ আমাদের বাড়িতে এসে হাজির। করালি মুখুজ্জেকে আমাদের বাড়িতে দেখে আমি ভারী অবাক হয়ে গেলাম, কারণ আমি জানতাম যে ঠাকুর দাদার সঙ্গে তার একটুকুও বনিবনা ছিল না। তিনি বেঁচে থাকতে করালিকে কখনো আমাদের বাড়িতে ঢুকতেই দেখিনি। করালি বাবু বললেন, কুমার, তোমার মাথার ওপরে এখন তো আর কোনো অভিভাবক নেই, তুমি নাবালক। হাজার হোক তুমি তো আমাদেরই পাড়ার ছেলে। এখন আমাদের সকলেরই উচিত তোমাকে একটু সাহায্য করা, তাই আমি এসেছি। করালি বাবুর কথা শুনে বুঝলাম যে তাকে আমি যতটা খারাপ লোক বলে ভাবতাম, আসলে তিনি হয়তো ততটা খারাপ লোক নন। তাকে ধন্যবাদ দিয়ে বললাম, যদি কখনো দরকার হয় আমি আপনার কাছে যাব। করালি বাবু বসে বসে কথা সে কথা কইতে লাগলেন। কথা প্রসঙ্গে আমি তাকে বললাম, ঠাকুর দাদা লোহার সিন্ধুকে একটা ভারী মজার জিনিস পাওয়া গেছে। কি জিনিস? আমি বললাম, একটা চন্দন কাঠের বাক্সের ভেতরে ছিল একটা মড়ার খুলি। করালি বাবু চোখ দুটো যেন ধপ করে জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, মড়ার মাথার খুলি? হ্যাঁ, আর একখানা পকেট বই। তা সে বাক্সটা এখন কোথায়? লোহার সিন্ধুকটাতেই আছে। করালি বাবু তখনই সে কথা চাপা দিয়ে অন্য কথা কইতে লাগলেন, কিন্তু আমি বেশ বুঝলাম তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছেন। খানিক পরে তিনি চলে গেলেন। সেদিন রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। শুনলাম আমার কুকুর বাঘা ভয়ানক চিৎকার করছে। বিরক্ত হয়ে দু চারবার ধমক দিলাম, কিন্তু আমার সাড়া পেয়ে বাঘার উৎসাহ আরো বেড়ে গেল। সে আরো জোরে জোরে চেঁচাতে লাগলো। তারপরেই যেন কার একটা পায়ের শব্দ পেলাম। কি যেন দূর দূর করে ছাদের উপর দিয়ে চলে গেল। ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বেরিয়ে এলাম। চারিদিকে খোঁজ করলাম, কিন্তু কারুকেই দেখতে পেলুম না। ভাবলুম আমারই বুঝি ভ্রম। বাঘার শিকল খুলে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভেঙে শুনি মা ভারী চেঁচামেচি লাগিয়েছেন।
বাইরে এসে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি মা? ওরে, কাল রাত্রিরে বাড়িতে চোর এসেছিল। তাহলে কাল রাত্রে যা শুনেছিল তা ভুল নয়। দেখবি আয়, বড় ঘরে লোহার সিন্দুক খুলে রেখে গেছে। ঘরে গিয়ে দেখি সত্যি তাই, কিন্তু চোর বিশেষ কিছু নিয়ে যেতে পারেনি, কেবল সেই চন্দন কাঠের বাক্সটা ছাড়া। কিন্তু মনে কেমন যেন একটা ধোঁকা লেগে গেল। সিন্ধুকে এত জিনিস থাকতে চোর খালি সেই বাক্সটা নিয়ে গেল কেন? আরো মনে পড়লো যে কাল সকালে এই বাক্সের কথা শুনেই করালিবাবু কিরকম একটা উত্তেজিত হয়ে উঠেছিলেন। তবে কি এই বাক্সের মধ্যে কোনো রহস্য আছে? সত্যি সম্ভব, নইলে একটা মরার মাথার খুলি কে আর এত যত্ন করে লোহার সিন্দুকের ভিতরে রেখে দেয়? মাকে কিছু না বলে তাড়াতাড়ি বাইরে ছুটল। বাড়ির পাশের খানাটার মুখে গিয়ে দেখলাম মরার মাথার খুলিটা একরাশ জঞ্জালের উপর কাত হয়ে পড়ে আছে। সেটাকে আরেকবার পরখ করবার জন্য তুলে নিল। খুলির এক পিঠে গাঢ় কালো রং মাখানো ছিল, কিন্তু খানার জল লেগে মাঝে মাঝে রং উঠে গেছে। আর যেখানেই রং নেই সেখানেই আঁকের মতো কি কতগুলো খোদা রয়েছে। অত্যন্ত কৌতূহলী হয়ে খুলিটাকে লুকিয়ে আবার বাড়িতে আনলো। সাবান জলে সেটাকে বেশ ভালো করে ধুয়ে ফেলতেই কালো রংটা উঠে গেল। তখন আশ্চর্য হয়ে চেয়ে দেখলাম খুলির এক পিঠের সবটাই কে অনেকগুলো অঙ্ক খুদে রেখেছে। এই অদ্ভুত অঙ্কগুলোর মানে কি? অনেক ভাবলাম, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারলাম না। হঠাৎ মনে পড়লো যে ঠাকুরদাদার ওই পকেট বইটা আছে, কিন্তু সেখানেও তো এই খুলির সঙ্গে ছিল। তার মধ্যে এই রহস্যের কোনো সদুত্তর নেই কি? তখনই উপরে গিয়ে তাক থেকে পকেট বইখানা পারল। খুলে দেখি তার গোড়া থেকে শেষ পর্যন্ত লেখায় ভর্তি। গোড়ার দিকের প্রায় 16-17 পাতা পড়ল, কিন্তু সেসব বাজে কথা। তারপর হঠাৎ এক জায়গায় দেখলুম 1920 সাল আশ্বিন মাস। আসাম থেকে ফেরবার মুখে একদিন আমরা এক বনের ভিতর দিয়ে আসছি। সন্ধ্যা হয় আমরা এক উঁচু পাহাড়ের জমি থেকে তখন নামছি। হঠাৎ দেখি খানিক তফাতে একটা মস্ত বড় বাঘ। সে সামনের দিকে হুমড়ি খেয়ে যেন কার উপরে লাফিয়ে পড়বার জন্য তাক করছে। আরো একটু তফাতে দেখলুম একজন সন্ন্যাসী পথের পাশে গাছের তলায় শুয়ে ঘুমোচ্ছে। বাঘটার লক্ষ্য তার দিকেই। আমি তখনই চিৎকার করে উঠলুম। আমার সঙ্গের কুলিরাও সে চিৎকারে যোগ দিল। সন্ন্যাসীর ঘুম ভেঙে গেল, আর বাঘটাও চমকে ফিরে আমাদের দেখে এক লাফে অদৃশ্য হলো। সন্ন্যাসী জেগে উঠেই ব্যাপারটা সব বুঝে নিলেন। আমার কাছে এসে কৃতজ্ঞ স্বরে বললেন, বাবা, তোমার জন্য আমি আজ বাঘের মুখ থেকে বেঁচে গেলুম। আমি বললাম, ঠাকুর, বনের ভেতরে এমনি করে কি ঘুমোতে আছে? ও নিচে আমাদের ঘর বাড়ি বাবা। কিন্তু এখনই আপনার প্রাণ যেত তো? কই বাবা, গেল না তো। ভগবান ঠিক সময় তোমাকে পাঠিয়ে দিলেন কেমন। শুনলুম যে আমরা যেদিকে যাচ্ছি সন্ন্যাসীও সেই দিকেই যাবেন, তাই সন্ন্যাসীকেও আমরা সঙ্গে নিয়ে চললুম। সন্ন্যাসী 2 দিন আমাদের সঙ্গে রইলেন। আমি যথাসাধ্য তার সেবা করতে ত্রুটি করলুম না। 3 দিনের দিন বিদায় নেবার আগে তিনি আমাকে বললেন, দেখো বাবা, তোমার সেবায় আমি বড় তুষ্ট হয়েছি। তুমি আমার প্রাণ রক্ষেও করেছ। তাই যাবার আগে আমি তোমাকে একটি সন্ধান দিয়ে যেতে চাই। আমি বললুম, কি
কিসের সন্ধান? চকের ধনের। আমি আগ্রহের সঙ্গে বললুম, চকের ধন? সে কোথায় আছে ঠাকুর? খাসিয়া পাহাড়ে। আমি হতাশ ভাবে বললুম, কোনখানে আছে তা আমি জানবো কেমন করে? আমি তোমায় ঠিকানা বলে দিচ্ছি। খাসিয়া পাহাড়ের রূপনাথের গুহার নাম শুনেছ? আমি বললুম, শুনেছি। প্রবাদ আছে যে এই গুহার ভেতর দিয়ে চীন দেশে নাকি যাওয়া যায়, আর অনেক কাল আগে এক চীন সম্রাট এই গুহা পথেই নাকি সসৈন্যে ভারতবর্ষ আক্রমণ করতে এসেছিলেন। হ্যাঁ, এই রূপনাথের গুহা থেকে 25 ক্রোশ পশ্চিমে গেলে উপত্যকার মাঝখানে একটি সেকেলে মন্দির দেখতে পাবে। সেই মন্দির এখন ভেঙে পড়েছে। কিছুদিন পরে তার কোনো চিহ্ন হয়তো আর পাওয়া যাবে না। একসময় এখানে মস্ত এক মঠ ছিল, তাতে সব বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। সেকালের এক রাজা বিদেশি শত্রুর সঙ্গে যুদ্ধযাত্রা করার আগে এই মঠে নিজের সমস্ত ধনরত্ন গচ্ছিত রেখে যান, কিন্তু যুদ্ধে তার হার হয়। পাছে নিজের ধনরত্ন শত্রুর হাতে পড়ে, এই ভয়ে রাজা সেই সমস্ত এক জায়গায় লুকিয়ে এক জগকে পাহারায় রেখে পালিয়ে যান। তারপর তিনি আর ফিরে আসেননি। সেই ধনরত্ন এখনো সেইখানেই আছে। তারপর সন্ন্যাসী আমাকে বৌদ্ধ মঠে যাবার পথের কথা ভালো করে বলে দিলেন। আমি বললুম, কিন্তু এতদিন আর কেউ যদি সেই ধনরত্নের সন্ধান পেয়ে থাকে? কেউ পায়নি। সে বড় দুর্গম দেশ। সেখানে যে বৌদ্ধ মঠ আছে তা কেউ জানেও না, আর কোনো মানুষও সেখানে যায় না। মঠে গেলেও সারা জীবন ধরে ধনরত্ন খুঁজলেও কেউ পাবে না। কিন্তু তোমাকে সেখানে গিয়ে খুঁজতে হবে না। ধনরত্ন ঠিক কোনখানে পাওয়া যাবে তা জানবার উপায় কেবল আমার কাছেই আছে। এই বলে সন্ন্যাসী তার ঝোলা থেকে একটি মরার মাথার খুলি বার করলেন। আমি আশ্চর্য হয়ে বললুম, ওতে কি হবে ঠাকুর? সন্ন্যাসী বললেন, যে জগ এই ধনরত্নের পাহারায় আছে, এই তারই খুলি। এই খুলিতে আমি মন্ত্র পড়ে দিয়েছি। এই খুলি যার কাছে থাকবে জগ তাকে আর কিছুই বলবে না। খুলিতে এই যে অঙ্কের মতো রেখা রয়েছে, এ হচ্ছে সাংকেতিক ভাষা। এই সংকেত বুঝবার উপায়ও আমি তোমাকে বলে দিচ্ছি। তাহলেই তুমি জানতে পারবে যে কোনখানে ধনরত্ন আছে। এই বলে সন্ন্যাসী আমাকে সংকেত বুঝবার গুপ্ত উপায়টি বলে দিলেন। তারপর 1 বৎসর ধরে অনেক ভাবলুম, কিন্তু একলাটি সেই দুর্গম দেশে যেতে ভরসা হলো না। শেষটা আমার প্রতিবেশী করালিকে বিশ্বাস করে সব কথা জানিয়ে দিল। করালি, তোমার জোয়ান বয়স, তুমি যদি আমার সঙ্গে যাও তবে তোমাকেও ধনরত্নের কিছু অংশ দেব। কিন্তু করালি যে বেঈমান আমি তা জানতুম না। সে ফাঁকি দিয়ে মরার মাথার খুলিটা আমার কাছ থেকে আদায় করবার চেষ্টায় রইল। 2-1 লোক লাগিয়ে চুরি করবার চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। ভাগ্যে আমি তাকে জকের ধনের ঠিকানাটা বলে দিইনি। কিন্তু খাসিয়া পাহাড়ে যাবার আশাটা আমি ছেড়েই দিয়েছি। এই বুড়ো বয়সে টাকার লোভে একলা সেই অজানা দেশে গিয়ে শেষটা কি বাঘ ভাল্লুক ডাকাতের পাল্লায় প্রাণ খোয়াবো? অন্য কারো কেউ সঙ্গে নিতে ভরসা হয় না। কে জানে টাকার লোভে বন্ধুই আমাকে খুন করবে কিনা। তবে এই পকেট বইয়ে আমি সব কথা লিখে রাখল। ভবিষ্যতে এই লেখা হয়তো আমার বংশের কারোর উপকারে আসতে পারে,
কিন্তু আমার বংশের কেউ যদি সত্যি সেই বৌদ্ধ মঠে যাত্রা করে, তবে যাবার আগে যেন বিপদের কথাটাও ভালো করে ভেবে দেখে। এই কাজে পদে পদে প্রাণের ভয়। পড়ার পর পকেট বইখানা হাতে করে আমি অবাক হয়ে বসে রইল। উফ, করালি বাবু কি ভয়ানক লোক! হ্যাঁ, ঠাকুর দাদার সঙ্গে সে চালাকি করতে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। তারপরেও এতদিনেও আশা ছাড়েনি। আমি বেশ বুঝলুম এই মরার মাথাটা কোথায় আছে তা জানবার জন্যেই করালি কাল আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল রাত্রে। রাত্রে এইটি চুরি করবার ফিকিরেই যে আমাদের বাড়িতে চোর এসেছিল, তাতেও আর কোনো সন্দেহ নেই। ভাগ্যে মরার মাথাটা আমি বাড়ির পাশের খানায় ফেলে দিয়েছিলুম। কিন্তু এখন কি করা উচিত? গুপ্তধনের চাবি তো এই খুলির মধ্যেই আছে, কিন্তু অনেকবার উল্টে পাল্টে দেখেও আমি সেই অঙ্কগুলোর লেজা মুড়ো কিছুই বুঝতে পারলাম না। পকেট বইখানার প্রত্যেক পাতা উল্টে দেখলুম, তাতেও ঠাকুরদাদা এই সংকেত বুঝবার কোনো উপায় লিখে রাখেননি। ঠাকুরদাদার উপরে আমার ভারী রাগ হলো। আসল ব্যাপারটি জানবার উপায় নেই। তারপর ভেবে দেখলাম, জেনেই বা কি আর এমন হাতি ঘোড়া লাভ হতো। আমার বয়স তো 17 বৎসর, সেকেন্ড ইয়ারে পড়ছি। জীবনে কখনো কলকাতারই বাইরে যায়নি। কোথায় কোণে আসাম আর খাসিয়া পাহাড়, আবার তার ভিতরে কোথায় আছে রূপনাথের গুহা, এইসব খুঁজে বার করাই তো আমার পক্ষে অসম্ভব। তার উপরে সেই গভীর জঙ্গল, যেখানে কিনা দিন রাত বাঘ ভালুক হাতি হানা দিচ্ছে। সেকেলে এক বৌদ্ধ মঠ, তার ভিতরে জকের থন, সেও এক ফুতুড়ে কাণ্ড। শেষটা কি একলা সেখানে গিয়ে ওই আলী বাবার ভাই কাসিমের মতো টাকার লোভে প্রাণটা খোয়াবো? এসব ভেবেও বুকটা ধুকপুক করে উঠল। হঠাৎ মনে পড়ল বিমলের কথা। বিমল আমার প্রাণের বন্ধু, আমাদেরই পাড়ার ছেলে। আমার চেয়ে সে বয়সে বছর 3 বড়। এবছর বিয়ে দেবে। বিমলের মতন চালাক ছেলে আমি আর দুটি দেখিনি। তার গায়েও অসুরের মতো জোর। রোজ সে কুস্তি লড়ে, 200 ডন 300 বৈঠক দেয়। তার উপরে এই বয়সেই সে অনেক দেশ বেরিয়ে এসেছে। এই তো গেল বছরই আসামে বেড়াতে গিয়েছিল। তার কাছে আমি এমনিও কোনো কথা লুকোতুম না। ঠিক করলুম, যাওয়া হোক আর নাই হোক, একবার বিমলকে এই মরার মাথাটা দেখিয়ে আসা তো যাক। বিকালে বিমলের বাড়িতে গিয়ে হাজির হলাম। তখন সে বসে বসে বন্দুকের নল সাফ করছিল। আমাকে দেখে বলল, কি হে কুমার যে, কি মনে করে? আমি বললাম, একটা ধাঁধা নিয়ে ভারী গোলমালে পড়েছি ভাই। কি দাদা? আমি মরার মাথার খুলিটা বার করে বলল, এই দেখো। বিমল অবাক হয়ে খুলিটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর বললে, এ আবার কি? আমি পকেট বইখানা তার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার ঠাকুর দাদার বই, পড়লেই সব বুঝতে পারবে। আচ্ছা, রোসো রোসো, আগে তাড়াতাড়ি একটু বন্দুকটা সাফ করে নি। কাল আসলেই পাখি শিকারে গিয়েছিলাম তো, বন্দুকে ভারী ময়লা জমেছে। বন্দুক সাফ করে হাত ধুয়ে বিমল বললে, ব্যাপার কি বলো দেখি কুমার, তুমি কি কোনো তান্ত্রিক গুরুর কাছে মন্ত্রতন্ত্র নিয়েছো নাকি? তোমার হাতে মরার মাথা কেন? আমি বললাম, আগে ওই পকেট বইখানা পড়েই দেখো না। বেশ বলে বিমল পকেট বইখানা নিয়ে পড়তে লাগলো। খানিক পরেই দেখলাম বিমলের মুখ বিস্ময় আর কৌতূহলে ভরে উঠছে।
পড়া শেষ করেই বিমল তাড়াতাড়ি মরার মাথাটা তুলে নিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখলে। তারপর একটা নিঃশ্বাস ফেলে বললে, ভারী আশ্চর্য তো। আমি বললাম, অঙ্কগুলো কিছু বুঝতে পারলে? আমিও পারিনি, কিন্তু আমি এত সহজে তো ছাড়বো না। তুমি এখন বাড়ি যাও কুমার, খুলিটা আমার কাছেই থাক। আমি এটার রহস্য জানবই জানবো। তুমি কাল সকালে এসো। আমি বললাম, কিন্তু সাবধান। কেন? ওই করালি মুখুজ্জে এই খুলিটা চুরি করবার জন্য কাল আমাদের বাড়িতে, আবার হয়তো আজকে তোমাদের বাড়িতেও মাথা গলাবে। আমি এত সহজে ঠকবার ছেলে নই হে। তা আমি জানি, তবু তো সাবধানের মার নেই না। এই বলে আমি চলে এলো। পরের দিন ভোর হতে না হতেই বিমলের কাছে ছুটল। তার বাড়িতে আমার অবারিত দ্বার। একেবারে তার পড়বার ঘরে গিয়ে দেখি বিমল টেবিলের ওপর হেঁট হয়ে এক মনে কি একটা লিখছে, আর সামনেই সেই মরার মাথাটা পড়ে রয়েছে। আমার পায়ের শব্দে চমকে তাড়াতাড়ি সে খুলিটাকে তুলে নিয়ে লুকিয়ে ফেলতে গেল। তারপর আমাকে দেখে আশ্বস্ত হয়ে হেসে বললে, ও তুমি? আমি ভেবেছিলুম বুঝি অন্য কেউ। কাল তো অত সাহস দেখালে, আজ এত ভয় পাচ্ছ কেন? কাল কাল তো সবটা ভালো করে তলিয়ে বুঝিনি ভাই, আজ বুঝছি। আমাদের এখন সাবধান হয়ে কাজ করতে হবে, একেবারে কাক পক্ষীয় যেন টেরটি না পায়। আচ্ছা, ওই অঙ্কগুলো দেখে কিছু বুঝলে? যা বোঝা উচিত সবই বুঝেছি। আনন্দে আমি লাফিয়ে উঠল, চেঁচিয়ে বলল, সব বুঝতে পেরেছ? সত্যি? আরে চুপ চুপ, চেঁচিও না, কে কোথায় শুনতে পাবে বলা তো যায় না। ঠান্ডা হয়ে ওইখানে বসো। আমি একখানা চেয়ার টেনে নিয়ে বসে বলল, খুলিতে কি লেখা আছে আমাকে বলো। বিমল আস্তে আস্তে বললে, প্রথমটা আমিও কিছু বুঝতে পারিনি। প্রায় 4 ঘন্টা চেষ্টা করে যখন একেবারে হতাশ হয়ে পড়েছি, তখন হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে একখানা ইংরাজি বই পড়েছিল, তাতে নানা রকম সাংকেতিক লিপির গুপ্ত রহস্য বোঝানো ছিল। তাতেই পড়েছিলুম যে ইউরোপের চোর ডাকাতরা প্রায়ই এরকম সংকেত ব্যবহার করে। তারা অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালাকে যথাক্রমে সংখ্যা অর্থাৎ 1, 2, 3 হিসেবে ধরে। অর্থাৎ 1 হবে, 2 হবে বি, 3 হবে সি। আমি ভাবলুম হয়তো এই খুলিটাতেও এই নিয়মেই সংকেত সাজানো হয়েছে। তারপর দেখলুম যে আমার অনুমানটা একেবারে মিথ্যে নয়। তখন এই সংকেতগুলো খুব সহজেই পড়ে ফেললুম। আমি আগ্রহের সঙ্গে বলে উঠল, পড়ে তাহলে কি বুঝলে বলো? বিমল আমার হাতে একখানা কাগজ এগিয়ে দিয়ে বললে, কুলির সংকেতগুলো 26টা ঘরে ভাগ করা। আমিও লেখাগুলো সেইভাবেই সাজিয়েছি। কাগজের উপরে এই কথাগুলো লেখা ছিল, ভাঙা দেউলের পিছনে সরল গাছ মূলদেশ থেকে পূব দিকে 10 গজ এগিয়ে থামবে, ডাইনে 8 গজ এগিয়ে বুদ্ধদেব, বামে 6 গজ এগিয়ে 3 খান, পাথর তার তলায় 7 হাত জমি খুঁড়লে পথ পাবে। আমি চিঠিখানা পড়ে মনে মনে বিমলের বুদ্ধির তারিফ করতে লাগলো। বিমল বললে, সাংকেতিক লিপিটা তোমাকে ভালো করে একবার বুঝিয়ে দিই, শোনো। আমাদের বাংলা ভাষায় অ থেকে শুরু করে শেষ পর্যন্ত 52টি বর্ণ। এই বর্ণগুলোকে 1, 2, 3 হিসেবে যথাক্রমে ধরা হয়েছে।
অর্থাৎ 1 হচ্ছে অ, 2 হচ্ছে আ, 13 হচ্ছে ক, 52 হচ্ছে ঙ প্রভৃতি। এখানে অকার বা একারের প্রভৃতি আছে। সেখানে বর্ণের যে পাশে দরকার সেই পাশে ব্র্যাকেটের ভেতর সংখ্যা লেখা হয়েছে। উদাহরণ দেখো, এই দেখো, ভ বর্ণের সংখ্যা হচ্ছে 36 আর আকারের সংখ্যা হচ্ছে 2। অতএব 36 2 সংকেতে বুঝতে হবে ভা। ত বর্ণের সংখ্যা 30 আর একারের সংখ্যা হচ্ছে 9। অতএব দে বোঝাতে লিখতে হবে 1 ব্র্যাকেটের মধ্যে 30। উকার বর্ণের তলায় বসে, সুতরাং 35-5 থাকলে বুঝতে হবে বু। উয়ের মতো উকারের সংখ্যা হচ্ছে 5, চন্দ্রবিন্দুর সংখ্যা 52 আর চন্দ্রবিন্দু উপরে বসে, কাজেই হুয়ের সংকেত হচ্ছে 52/14/5। যুক্ত অক্ষরকে আলাদা করে ধরা হয়েছে, যেমন বুদ্ধদেব। যিনি এই সংখ্যাগুলো লিখেছেন তার বানান জ্ঞান ততটা টনটনে নয়, কেননা মূল ও পূব তার হাতে হয়ে গেছে মূল আর পূব, অর্থাৎ দীর্ঘ উয়ের জায়গায় হ্রস্ব ব্যবহৃত হয়েছে। উকারের মতো দীর্ঘ উকারের সংখ্যাও হচ্ছে 6, কিন্তু তিনি উকারের সংখ্যা উকারের 6 স্থানে বসিয়ে দিয়েছেন বর্ণের তলাকার ব্র্যাকেটে। আমি মরার মাথার খুলিটা আর একবার পরখ করবার জন্য তুলে নিল, কিন্তু দৈবগতিকে হঠাৎ সেখান ফসকে মার্বেল বাঁধানো মেচের উপর সশব্দে পড়ে গেল। তাড়াতাড়ি সেটা উঠিয়ে নিয়ে তার উপরে একবার চোখ বুলিয়ে আমি বলে উঠলুম, এই যা, খুলিটার তো খানিকটা চটে গিয়েছে। বিমল বললে, কোনখানটা? আমি বললুম, ওই তো গোড়ার 4টে ঘর ভাঙা দেউলের পিছনে সরল ঘাস পর্যন্ত। বিমল বলল, এই কাণ্ডটা যদি আগে হতো তাহলে সমস্তই মাটি হয়ে যেত। যাক, তোমার কোনো ভয় নেই, সংকেতগুলো আমি কাগজে টুকে নিয়েছি, কিন্তু আমাদের অনেক সাবধান হতে হবে, বুঝলে? অঙ্কগুলো রেখে কথাগুলো এখনই নষ্ট করেই ফেলা উচিত। এই বলে সে সংকেতের অর্থ লেখা কাগজ খান টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে। যখন দরকার হবে 5 মিনিটের চেষ্টাতেই সংকেতের অর্থ আমি ঠিক বুঝতে পারবো, কিন্তু বাইরের কোনো লোক খুলির সংকেত দেখে কিছুই ধরতে পারবে না। আমি বললাম, বিমল, সংকেতের মানে তো বোঝা গেল, কিন্তু এখন আমরা করবোটা কি? এতে তো আর কিন্তু টিন্তু কিছু নেই কুমার, আমাদের যেতেই হবে। এত বড় একটা অদ্ভুত ব্যাপার এর শেষ পর্যন্ত না দেখলে আমার তৃপ্তি হচ্ছে না। কিন্তু আমাদের সঙ্গে যাবেটা কে কে? কেউ না, খালি তুমি আর আমি। কিন্তু সে যে বড় দুর্গম জায়গা, লোকজন না নিয়ে কি যাওয়া উচিত? কিছুই দুর্গম নয়, পথঘাট আমি সব চিনি, রূপনাথের গুহা পর্যন্ত ঠিক পৌঁছে যাব। তারপরের পথটা কিরকম হবে জানি না বটে, কিন্তু চিনে নিতে তো আর বেশি দেরি লাগবে না। তা তুমি বুঝি বিপদের ভয় করছো? ভয় করো না, বিপদকে ভয় করলে মানুষ আজ এত বড় হতে পারতো না। সোজা পথ দিয়ে তো শিশুও যেতে পারে, তাতে আর বাহাদুরি কি? বিপদের অগ্নি পরীক্ষায় হাসি মুখে যে সফল হয়, পৃথিবীতে তাকেই বলি মানুষের মতো মানুষ। আমি বললাম, কিন্তু কুঁয়ার তুমি করে প্রাণ দিলে মানুষের মর্যাদা কি বাড়বে? আমি অবশ্য কাপুরুষ নেই, তুমি যেখানে বলো যেতে রাজি আছি, তবে অন্ধের মতো কিছু করা ঠিক নয়, সে তো জানোই। প্রবাদেই আছে, লাফ মারবার আগে একবার চেয়ে দেখো।
যা ভাববার আমি সব ভেবে দেখেছি, এখন আর ভাবনা নয়। তা কবে যাবে? আমি তো প্রস্তুত, কাল বলো কাল, পরশু বলো পরশু। এত তাড়াতাড়ি? যাবার আগে একটু বন্দোবস্ত করতে হবে তো। বন্দোবস্ত করবো আর ছাই, আমরা তো সেখানে ঘর সংসার পাততে যাচ্ছি না। এসব কাজে যতটা ছাড়া হাত পা যাওয়া যায় ততই ভালো। গোটা 2 ব্যাগ আর আমরা জুটি প্রাণী, ব্যাস। তা কোন পথে যাবে? আমাদের কামরূপ পার হয়ে এই খাসিয়া পাহাড়ে উঠতে হবে। খাসিয়া পাহাড়ের ঠিক পাশেই যমজ ভাইয়ের মতো আরেকটি পাহাড় আছে, তার নাম হলো জয়ন্তী। আর এদের উপরে আছে কামরূপ আর নবগ্রাম। পূর্বে আছে উত্তর কাছাড় আর নাগা পর্বত আর কপিলী নদী। দক্ষিণে আছে শ্রীহট্ট আর পশ্চিমে গারো পাহাড়। আচ্ছা, খাসিয়া পাহাড় কি খুব উঁচু? হ্যাঁ, উঁচু বই কি। কোথাও 4000, আবার কোথাও 5000, আবার কোথাও 6500 ফুট উঁচু। পাহাড়ের ভেতরে অনেক জলপ্রপাত আছে। তাদের মধ্যে চেরাপুঞ্জি নামে জায়গার কাছে মুসমাই আর শিলং শহরের কাছে বিডনস প্রপাত দুটোই সব থেকে বড়। প্রথমটার উচ্চতা 1800 ফুট, দ্বিতীয়টা উচ্চতায় 600 ফুট। প্রথম প্রপাতটি পৃথিবীর মধ্যে দ্বিতীয়। পাহাড়ের মধ্যে উষ্ণ প্রস্রবণও আছে, তার জল বেশ গরম। খাসিয়া পাহাড়ে শীত আর বর্ষা ছাড়া আর কোনো ঋতুর প্রভাব বোঝা যায় না। বৃষ্টি আর ঝড় তো লেগেই আছে। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি না হওয়া পর্যন্ত একটু বসন্তের আমেজ পাওয়া যায়। খাসিয়া পাহাড়ের চিরাপুঞ্জি তো বৃষ্টির জন্যই বিখ্যাত। বিমল হেসে বললে, খালি বাঘ ভালুক কেন, সেখানকার জঙ্গলে হাতি, গন্ডার, বুনো মোষ আর বরাহ সবই পাওয়া যায়, কিন্তু সাপটা খুব কম। আমি মাথা চুলকোতে চুলকোতে বলল, তবেই তো। বিমল আমার পিঠ চাপড়ে বললে, কুমার, তুমি কলকাতার বাইরে কখনো যাওনি বলে বন জঙ্গলকে যতটা ভয়ানক মনে করছো, আসলে তা তত ভয়ানক নয়। আরে আমি সঙ্গে থাকবো তো তোমার ভয়টা কি বলতো? জানোই তো আমি এই বয়সেই ঢের বড় বড় জন্তু শিকার করেছি। আমার কাছে 2টো বন্দুক আছে, একটা তোমাকে দেব। তুমি আজও কিছু শিকার করনি বটে, কিন্তু আমি তো তোমাকে অনেকদিন আগেই বন্দুক ছুটতে শিখিয়ে দেখেছি। এবার না হয় শিক্ষার পরীক্ষা হবে। সেদিন আর কিছু না বলে বাড়িমুখ হলো। মনে ভয় হচ্ছিল বটে, তবে আনন্দও খুব হচ্ছিল। নতুন নতুন দেশ দেখবার স্বাদ আমার চিরকালের। কিতাবে নানা দেশের ছবি দেখে আর গল্প পড়ে সেসব দেশে যাবার জন্য আমার মন যেন উড়ু উড়ু করত। কখনো ইচ্ছে হতো রবিনসন ক্রুসোর মতো এক নির্জন দ্বীপে গিয়ে নিজের হাতে কুঁড়ে ঘর বেঁধে মনের সুখে দিনের পর দিন কাটাই। কখনো ইচ্ছে হতো সিন্দবাদ নাবিকের মতো রক পাখির সঙ্গে আকাশে উঠি, তিমি মাছের পিঠে বসে রান্না চড়াই, আর দ্বীপবাসী বৃদ্ধকে আছাড় মেরে জব্দ করে দিই। কখনো আবার ইচ্ছে হতো ডুবো জাহাজে সমুদ্রের ভেতরে যাই, আর পাতাল রাজের ধন ভাণ্ডার সব লুট করে নিয়ে চলে আসি। এমনি কত ইচ্ছেই যে আমার হতো, তার বলা যায় না। বললে সবাই নিশ্চয়ই খুবই হাসবে। আসল কথা কি, জকের ধন পাওয়ার সঙ্গে নতুন দেশ দেখবার আনন্দ ক্রমেই আমাকে চাঙ্গা করে তুলল। মনে যা কিছু ভয় ভাবনা ছিল, সেই আনন্দের ঢেউ লেগে সমস্তই যেন কোথায় ভেসে গেল। বাড়ির কাছে আসতেই আমার আদরের কুকুর বাঘা আধ হাত জিভ বার করে ল্যাজ নাড়তে নাড়তে আমাকে আগ বাড়িয়ে নিতে এলো। আমি বললাম, কিরে বাঘা, আমার সঙ্গে খাসিয়া পাহাড় বেড়াতে যাবি? বাঘা যেন আমার কথা বুঝতে পারলে।
পিছনে দু পায়ে ভর করে দাঁড়িয়ে সামনে দু পায়ে সে আমার কোমর জড়িয়ে ধরলে। তারপর আদর করে আমার মুখে চেটে দিতে এলো। আমি তাড়াতাড়ি মুখ সরিয়ে নিয়ে তাকে নামিয়ে দিল। আমার এই বাঘা কিন্তু বিলাতি কুকুর নয়, দেশি কুকুর, কিন্তু তাকে দেখলে সে কথা বোঝবার জো নেই। ভালো রকম যত্ন করলে দেশি কুকুরও যে চমৎকার দেখতে হয়, বাঘাই তার প্রমাণ। তার আকার মস্ত বড়, গায়ের রং হলদে, আর তার উপর কালো ছিটছিট, অনেকটা চিতা বাঘের মতো। তাই তো তার নাম রেখেছি বাঘা। ভয় কাকে বলে বাঘা তা জানে না, আর তার গায়েও বিষম জোর। একবার হাউন্ড জাতের প্রকাণ্ড একটা বিলাতি কুকুর তাকে তেড়ে এসেছিল, কিন্তু বাঘার এক কামড় খেয়ে সে একেবারে মরমর হয়ে পড়েছিল। আমি ঠিক করলাম যে বাঘাকেও আমাদের সঙ্গেই নিয়ে যাব। পরের দিন সকালে তখনও আমার ঘুম ভাঙেনি, হঠাৎ কে এসে ডাকাডাকি করে আমার ঘুম ভাঙিয়ে দিলে। চেয়ে দেখি বিমল আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য হয়ে উঠে বসে বললুম, কি হে, সকাল বেলায় ওটা তুমি যে? বিমল হাঁপাতে হাঁপাতে বলল, না, সর্বনাশ হয়ে গেছে কুমার, চলো। আমি তাড়াতাড়ি বললাম, সর্বনাশ? কি? বিমল বললে, কাল কাল রাত্রে মরার মাথাটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। হ্যাঁ, বলো কি? আমি একেবারে হতভম্বের মতো আড়ষ্ট হয়ে বসে রইল। কিন্তু মরার মাথা কি করে চুরি গেল বিমল? জানি না, সকালে উঠে দেখলাম যে আমার পড়বার ঘরের দরজাটা খোলা। রাত্রে তালা চাবি ভেঙে কেউ একটা নিশ্চয়ই ঘরের ভেতর ঢুকেছে। বুকটা অমনি ধড়াস করে উঠল। পড়ার মাথাটা আমি টেবিলের টানার ভেতরে চাবি বন্ধ করে রেখেছিল। ছুটে গিয়ে দেখি যে টানাটাও খোলা রয়েছে, আর তার ভেতরে মরার মাথাটা নেই। আমি বললাম, এ নিশ্চয়ই ওই করালি মুখুজ্জের কীর্তি, সেই লোক পাঠিয়ে মরার মাথা চুরি করেছে। কিন্তু আমি ভেবে আশ্চর্য হচ্ছি যে করালি কি করে জানলো যে মরার মাথাটা তোমার বাড়িতে আছে? করালি নিশ্চয়ই চারিদিকে চর রেখেছে। আমরা কি করছি না করছি সব সে জানে, কিন্তু খালি মরার মাথাটা সে নিয়ে করবেটা কি? সংকেতের মানে তো সে জানে না। কুমার, শত্রুকে কখনো বোকা মনে করো না। আমরা যখন সংকেত বুঝতে পেরেছি তখন চেষ্টা করলে করালি বা তা বুঝতে পারবে না কেন? কিন্তু সংকেতের সবটাও যে আর মরার মাথার উপরে নেই। মানে আমার হাত থেকে পড়ে কাল মরার মাথাটা তো চটে গিয়েছে না? বিমল কি যেন একটা ভাবতে ভাবতে বললে, তবুও বিশ্বাস নেই কুমার। হঠাৎ আমার আর একটা কথা মনে পড়ে গেল। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, আচ্ছা, ঠাকুরদার পকেট বইখানাও কি চুরি গেছে? না, এইটুকুই যা আসার কথা। পকেট বইখানা কাল রাত্রে আমি আরেকবার ভালো করে পড়বার জন্য উপরে নিয়ে গিয়েছিলাম। ঘুমোবার আগে সেখানে আমার মাথার তলায় বালিশের নিচে রেখে শুয়েছিল। চোর সেটা নিয়ে যেতে পারেনি। আমি কতকটা নিশ্চিন্ত হয়ে বললুম, যাক, তবু রক্ষে ভাই। জকের ধনের ঠিকানা আছে সেই পকেট বইয়ের মধ্যেই। ঠিকানাটা না জানলে খরালি সংকেত জেনেও কিছু করতে পারবে না। কিন্তু খুব সাবধান বিমল, পকেট বইখানা যেন আবার চুরি না যায়। সে বন্দোবস্ত আজকেই করব। পকেট বইয়ের যেখানে যেখানে পথের কথা আর ঠিকানা আছে সেসব জায়গা আমি কালি দিয়ে এমন করে কেটে দেব যে তার কেউ পড়তে পারবে না। তাহলে আমরাও মুশকিলে পড়বো যে?
কোনো ভয় নেই। ঠিকানা আর পথের বর্ণনা আর একখানা আলাদা কাগজে নতুন একরকম সাংকেতিক কথাতে আমি টুকে রাখবো। সেই সংকেত আমি ছাড়া আর কেউ জানে না। খানিকক্ষণ চুপ করে থাকবার পর আমি বললাম, এখন আমরা কি করব? আগে মরার মাথাটা উদ্ধার করতে হবে। কিন্তু কি করে? যেমন করে তারা মরার মাথা আমাদের কাছ থেকে নিয়ে গেছে, চোরের ওপর বাটপাড়ি। তাছাড়া আর উপায় কি বলো? আজ রাত্রেই আমি করালির বাড়িতে যেমন করে পারি ঢুকবো। আর আমার সঙ্গে তুমি থাকবে? আমি একটু ভেবড়ে গিয়ে বললাম, কিন্তু করালি যদি জানতে পারে, আমাদের আবার চোর বলে ধরিয়ে দেবে যে। সেই যে মরার মাথাটা চুরি করেছে তার তো কোনো প্রমাণ নেই না। বিমল মরিয়ার মতো বললে, কপালে যা আছে তাই হবে। তবে এটা ঠিক যে আমি বেঁচে থাকতে করালি আমাদের কারুকে ধরতে পারবে না। মনকে তবু বুঝ বানাতে না পেরে আমি বললুম, না ভাই, দরকার নেই। শেষটা কি পাড়ায় একটা কেলেঙ্কারি হবে? দূর, ঋতু কোথাকার! এই সাহস নিয়ে তুমি যাবে রূপনাথের গুহায় ওই জকের ধন আনতে? তার চেয়ে মায়ের কোলে আদুরে খোকাটি হয়ে বাড়িতে বসে থাকো। তোমার পকেট বই এখনই আমি ফিরিয়ে দিচ্ছি। বলেই বিমল হন হন করে দরজার দিকে এগিয়ে গেল। আমি তাড়াতাড়ি বিমলকে আবার ফিরিয়ে এনে বললুম, আরে তুমি ভুল বুঝছো কেন? আমি একটুও ভয় পাইনি। আমি বলছিলুম কি যে। বিমল আমাকে বাধা দিয়ে বললে, তুমি কি বলছো আমি তা শুনতে চাই না। স্পষ্ট করে বলো তো, আজ রাত্রে তুমি আমার সঙ্গে করালির বাড়িতে যেতে রাজি আছো কি না? আছি। বিমল খুশি হয়ে আমার হাত দুটোকে আচ্ছা করে নেড়ে দিয়ে বললে, এই তো গুড বয়ের মতো কথা। যদি মানুষ হতে চাও তবে একটু ডান পিঠে হও। কিন্তু ডান পিঠের মরণ যে গাছের আগায়। এই সাহস নিয়ে তুমি রূপনাথের গুহায় জকের ধন আনতে যেতে? বিমল বললে, বিছানায় শুয়ে থাকলেও মানুষ তো জমকে কলা দেখাতে পারে না। মরতেই যখন হবে তখন বিছানায় শুয়ে মরার চেয়ে বীরের মতো মরাই ভালো। তোমরা যাদের ভালো ছেলে বলো, সেই গোবর গণেশ মিনমিনে ননির পুতুলগুলোকে আমি একেবারে দু চোখে দেখতে পারি না। সাহেবের জুতো খেয়ে তাদেরই পিলে ফাটে। বিপদে পড়লে তারাই আর বাঁচে না। মরে বটে, তাও আবার কাপুরুষের মতো। এরাই বাঙালির কলঙ্ক। জগতে যেসব জাতি আজ মাথা তুলে বড় হয়েছে, পদের ভেতর দিয়েই হয়েছে। মরণের কুচ পরোয়া না রেখে তারা সবাই শ্রেষ্ঠ হতে পেরেছে। বুঝলে কুমার? পদ দেখলে আমার আনন্দ হয়। সেদিন অমাবস্যা। চারিদিকে অন্ধকার যেন জমাট বেঁধে আছে। কেবল জোনাকিগুলো মাঝে মাঝে পিটপিট করে জ্বলছে, ঠিক যেন আধার রাক্ষসের রাশি রাশি আগুন চোখের মতো। আমাদের বাড়ি কলকাতার প্রায় বাইরে। সেখানটা এখনো শহরের মতন ঘিঞ্জি হয়ে পড়েনি। বাড়িঘরগুলো খুব তফাতে তফাতে। গাছপালাই বেশি, বাসিন্দা খুবই কম। অর্থাৎ আমরা নামেই কলকাতায় থাকি। এখানটাকে এখনো আসল কলকাতা বলা যায় না। আমাদের বাড়ির পরে একটা মাঠ। সেই মাঠের এক পাশের একটা ঝোপের ভেতরে বিমল আর আমি সুযোগের অপেক্ষায় লুকিয়ে বসে আছি। আর মাঠের ওপরে করালির বাড়ি। মশারা আমাদের সাড়া পেয়ে আজ ভারী খুশি হয়ে ক্রমাগত ব্যান্ড বাজাচ্ছে, বিনি পয়সার ভোজের লোভে। সে তল্লাটে যত মশা ছিল, ব্যান্ডের আওয়াজ শুনে সবাই সেখানে এসে হাজির হলো এবং আমাদের সর্বাঙ্গে আদর করে সুর বুলিয়ে দিতে লাগলো। সেই সাংঘাতিক আদর আর হজম করতে না পেরে আমি চুপি চুপি বিমলকে বললুম, ওহে, আর যে সহ্য হচ্ছে না,
বিমল খালি বললে, চুপ। আরে চুপ করে থাকা যে কত শক্ত তা কি বুঝছো না? বুঝছি সব, আমি চুপ করে আছি কি করে? এই কথার উপরে তো আর কথা চলে না। অজ্ঞতা আমি চুপ করেই রইলুম। ক্রমে মুখ, হাত, পা যখন ফুলে প্রায় ঢোল হয়ে উঠল, তখন নিশুত রাতের বুক কাঁপিয়ে গির্জে ঘড়িতে ঢং ঢং করে 1টা বাজল। বিমল উঠে দাঁড়িয়ে বলল, এইবার সময় হয়েছে। আমি তৈরি হয়েই ছিল, এক লাফে ঝোপের বাইরে এসে দাঁড়ালুম। বিমল বললে, আগে এই মুখোশটা পরে নাও। বিমল আজ দুপুরবেলায় রাধা বাজার থেকে 2টো দামি বিলাতি মুখোশ কিনে এনেছে। দুটোই কাফরির মুখ, দেখতে এমন ভয়ানক যে আচমকা দেখলে বুড়ো মেনসেদেরও পেটের পিলে চমকে যাবে। মুখোশ পরার উদ্দেশ্য হলো যে কেউ আমাদের দেখলেও চিনতে পারবে না। মুখোশ পরে দুজনে আস্তে আস্তে করালির বাড়ির দিকে এগুতে লাগলো। তার বাড়ির পিছন দিকে গিয়ে বিমল চুপি চুপি বললে, মালকোচ মেরে কাপড় পরে না। আমি বললাম, কিন্তু এদিকে তো বাড়ির ভিতরে ঢুকবার দরজা নেই। দরজা দিয়ে ঢুকবেটা কে? আমরা কি নেমন্তন্ন খেতে যাচ্ছি? এদিকে একটা বড় বট গাছ আছে, সেই গাছের ডাল করালির বাড়ির দোতলার ছাদের ওপর গিয়ে পড়েছে। আমরা ডাল বেয়ে বাড়ির ভেতরে যাব। বিমল তার হাতের লণ্ঠনটাকে একটু উঁচু করে ধরলে। একটা আলো রেখা ঠিক আমাদের বট গাছের উপরে গিয়ে পড়ল। বাড়িতে ঢুকবার এই উপায়ের কথা শুনে আমার মনটা অবশ্য খুশি হলো না, কিন্তু মুখে আর কিছু না বলে আমি বিমলের সঙ্গে সঙ্গে গাছের উপরে উঠতে লাগলো। অনেকটা উঁচুতে উঠে বিমল বললে, এইবার খুব সাবধানে এসো। আর এই দেখো ডাল, এই ডালটা বেয়ে গিয়ে ছাদের উপর লাফিয়ে পড়তে হবে। আবছায়ার মতো একটা ডাল দেখতে পেল। বিমল আগে ডাল ধরে এগিয়ে গেল। একটা অস্পষ্ট শব্দে বুঝলুম যে সে ছাদের উপরে লাফিয়ে পড়ল। আমি দুধারে 2 পা রেখে আর 2 হাতে প্রাণপণে ডালটা ধরে ধীরে ধীরে এগুতে লাগলো। প্রতি মুহূর্তেই মনে হয় এই বুঝি পড়ে যাই। সেখান থেকে পড়ে গেলে স্বয়ং ধন্বন্তরীও আমাকে বাঁচাতে পারবেন না। হঠাৎ বিমলের অস্পষ্ট গলা পেল, ব্যাস ব্যাস, এই ডাল ধরে ঝুলে পড়ো। আমি ভয়ে ভয়ে ডাল ধরে ঝুলে পড়ল। এবার ডালটা ছেড়ে দাও। ডাল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ধূপ করে ছাদের উপরে গিয়ে পড়ল। বিমল আমার পিঠ চাপড়ে বললে, সাবাস। আমি কিন্তু মনের মধ্যে কিছু মাত্র ভরসা পেলুম না। এসেছি চোরের মতো পরের বাড়িতে, ধরা পড়লেই হাতে পড়তে হবে হাত করা। তারপর আবার আর এক ভাবনা যে পালাবো কোন পথ দিয়ে। লাফিয়ে তো ছাদে নামলো, কিন্তু লাফিয়ে তো আর ওই উঁচু ডাল ধরে ফেরা যাবে না। বিমলকেও আমার ভাবনার কথা বলল। বিমল বললে, সদর দরজা ভেতর থেকে বন্ধ বলেই আমাদের গাছে চড়তে হলো। পালাবার সময় দরজা খুলেই পালাবো। কিন্তু বাড়িতে দারোয়ান আছে যে। তার ব্যবস্থা পরে ঠিক করা যাবে। এখন চলো দেখি নিচে নামবার সিঁড়িটা কোন দিকে। পাটি পেটি পেয়ে এসো। ছাদের পশ্চিম কোণে একটা সিঁড়ি পাওয়া গেল। বিমল আগে নামতে লাগলো আর আমি রইলুম পিছনে। সিঁড়ি দিয়ে নেমেই একটা ঘর। বিমল দরজার উপরে কান পেতে চুপি চুপি আমাকে বললে, এই ঘরে কে ঘুমোচ্ছে, তার নাক ডাকছে। চোরা লণ্ঠনের আলোয় পথ দেখে আমরা দালানের ভিতর গিয়ে ঢুকল। একপাশে 3টে ঘর, সব ঘরই
ভিতর থেকে বন্ধ। বিমল চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। আমি তো একেবারেই হতাশ হয়ে পড়লুম। এত বড় বাড়ি, ভিতরকার খবর তো আমরা কিছুই জানি না। এতটুকু একটা মরার মাথা কোথায় লুকোনো আছে, কি করে আমরা সে খোঁজ পাবো? বিমলও যেমন পাগল, আমাদের খালি কাদা ঘেটে মরাই সার হলো। হঠাৎ বিমল বললে, উধারকার দালানের একটা ঘরের দরজা দিয়ে একটু আলো দেখা যাচ্ছে না? ওইদিকে চলো। বিমল আস্তে আস্তে সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা ঠেলতেই একটু খুলে গেল। ফাঁক দিয়ে উঁকি মেরে বিমল খানিকক্ষণ কি দেখলে, তারপর ফিরে আমার কানে কানে বললে, ওই দেখো। দরজার ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আনন্দে আমার বুকটা নেচে উঠল। টেবিলের ওপর মাথা রেখে করালি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আর তার মাথার কাছেই পড়ে রয়েছে আমরা যা চাচ্ছি তাই, অর্থাৎ সেই মরার মাথাটা। করালি নিশ্চয়ই সংকেতগুলোর অর্থ বুঝবার চেষ্টা করছিল, তারপর কখন হতাশ ও শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। করালি তাহলে সত্যি চোর। বিমল খুব সাবধানে দরজাটা আর একটু খুলে পায়ের আঙুলে ভর দিয়ে ঘরের ভেতরে গেল। তারপর ঘুমন্ত করালির পিছনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মরার মাথাটা টেবিলের উপর থেকে তুলে নিল। তারপর হাসতে হাসতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। এত সহজে যে কেল্লাফতে হবে এ আমি স্বপ্নেও ভাবিনি। এইবার পালাতে হবে। একবার বাইরে যেতে পারলেই আমরা নিশ্চিন্ত, আর আমাদের পায়কে। দুজনেই একতলায় গিয়ে নামলো। উঠোন পার হয়ে সদর দরজা। কিন্তু কি মুশকিল! বিমলের চোরা লণ্ঠনের আলোতে দেখা গেল যে একটা খুব লম্বা চওড়া জোয়ান দরওয়ান দরজা জুড়ে চিৎপাত হয়ে শুয়ে দিব্যি আরামে নিদ্রা যাচ্ছে। বিমল কিন্তু একটু ইতস্তত করলে না। সে খুব আস্তে আস্তে দরওয়ানকে টপকে দরজার খিল খুলতে গেল। ভয়ে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। একটু শব্দ হলেই সর্বনাশ। কিন্তু বিমল কি বাহাদুর! সে এমন সাবধানে দরজা খুললে যে একটু আওয়াজই হলো না। হঠাৎ আমার নাকের ভিতরে কি একটা পোকা ঢুকে গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে হ্যাচ্চ করে খুব জোরে হেঁচে ফেললুম। দরওয়ানের ঘুম ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে বাজ খাই গলায় সে চেঁচিয়ে উঠল, লণ্ঠনটা তখন ছিল আমারই হাতে। তার আলোতে দেখলুম বিমল বিদ্যুতের মতন ফিরে দাঁড়ালো। তারপর বাঘের মতন দরওয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে দুই হাতে তার গলাটা টিপে ধরল। খানিকক্ষণ গো গো করে চোখ কপালে তুলে দরওয়ানজি একেবারে অজ্ঞান। তারপর আর কি, দে ছুট! ঘোড় দৌড়ের ঘোড়াও তখন ছুটে আমাদের ধরতে পারত না। একদমে বাড়িতে এসে তবে হাঁপ ছেড়ে বাঁচল। এক এক গ্লাস জল খেয়ে ঠান্ডা হয়ে দুজনে বাইরের ঘরে গিয়ে বসলাম। রাত তখন 2:30। বিমল বলল, আজ রাতে আর ঘুম না, কাল বিকেলের গাড়িতে আমরা আসাম যাব। সে কি এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি না করলে চলবে না। করালি রাস্কেলটা আমাদের উপর চটে রইল, বুঝলে? ওড়ার মাথা যে আমরাই আবার তার হাত থেকে ছিনিয়ে এনেছি, এতক্ষণে নিশ্চয়ই সে তা টের পেয়েছে। কখন কি ফ্যাসাদ বাঁধিয়ে বসবে তা কে জানে। কালই দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়তে হবে। আমি আপত্তি জানিয়ে বললুম, কিন্তু মা তো শান্তিপুরে গেছে, মামার বাড়িতে, তাকে না জানিয়ে আমি কি করে যাব?
তাকে চিঠি লিখে দাও যে আমার সঙ্গে তুমি আসামে বেড়াতে যাচ্ছ। বলো তাড়াতাড়ি বলে যাওয়ার আগে দেখা করতে পারলে না। আমি চিন্তিত মুখে বললাম, চিঠি যেন লিখে দিলুম, কিন্তু এত বড় একটা কাজ করতে যাচ্ছি, অনেক বন্দোবস্ত করতে হবে যে, কালকের মধ্যে সব গুছিয়ে উঠতে পারবো? তোমাকে বিশেষ কিছুই করতে হবে না, বন্দোবস্ত যা করবা তা আমি করবো এখন। তুমি খালি কাপড় চোপড় আর গোটা কত কোট প্যান্ট নিও, বুঝলে, অকর্মের ধাড়ি। কেন, কোট প্যান্ট আবার কি হবে? যেতে হবে পাহাড়ে আর জঙ্গলে, সেখানে আর ওই ফুলবাবুর মতো কাঁচা কোচা সামলাতে গেলে চলবে না, তাহলে পদে পদে বিপদে পড়তে হবে। আমি চুপ করে ভাবতে লাগলো। বিমল বললে, ভেবেছিলুম দুজনেই যাব, তো তুমি যেরকম নাবালক গোবাচারা দেখছি, সঙ্গে আর একজনকে নিলে ভালো হয়। কাকে নেবে? আমার চাকর রামহরিকে, সে আমাদের পুরনো লোক, বিশ্বাসী, বুদ্ধিমান, আর তার গায়েও খুব জোর। আমার জন্যে সে হাসতে হাসতে প্রাণও দিতে পারে। আচ্ছা, সে কথা মন্দ নয়, আমিও বাঘাকে সঙ্গে করে নিয়ে যাব, তাতে তোমার আপত্তি? চুপ বলি বিমল এক লাফে দাঁড়িয়ে পড়ল। তারপর ছুটে গিয়ে হঠাৎ ঘরের একটা জানালা দু হাট করে খুলে দিলে। স্পষ্ট দেখলুম যে জানালার বাহির থেকে একখানা বিশ্রী কালো কুচকুচে মুখ বিদ্যুতের মতন একপাশে সরে গেল। জানলায় কান পেতে নিশ্চয়ই কেউ আমাদের কথাবার্তা শুনছিল। বিমলাও দাঁড়ালো না, ঘরের কোণ থেকে এক গাছা মাথা সমান উঁচু মোটা বাঁশের লাঠি নিয়ে এক ছুটে বেরিয়ে গেল। আমি ঘরের দরজায় খিল লাগিয়ে আড়ষ্ট হয়ে বসে রইল। খানিক পরে বিমল ফিরে এসে আমাকে ডাকলে। আমি আবার দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি জিজ্ঞেস করলুম, ব্যাপারটা কি? লোকটাকে ধরতে পারলে? লাঠি গাছা ঘরের কোণে রেখে দিয়ে বিমল হাঁপাতে হাঁপাতে বললে, না, পেছনে তাড়া করে অনেক দূর গিয়েছিল, কিন্তু ধরতে পারলুম না। লোকটা কে বলো দেখি? কে আবার? নিশ্চয়ই করালির লোক, সম্ভব ভাড়াটে গুন্ডা। তোমার ব্যাপার কিরকম গুরুতরতা বুঝেছ কি? লোকটা হয়তো আমাদের সব কথাই শুনেছে। বিমল, তুমি ঠিকই বলেছ, আমাদের আর দেরি করা উচিত নয়। আমরা তাহলে কালকেই বেরিয়ে পড়ব। তা তো পড়ব, কিন্তু পথ হয়তো আমাদের সঙ্গে সঙ্গেই যাবে। তার মানে? করালিও বোধহয় তার দলবল নিয়ে আমাদের সঙ্গেই যাবে। আমি একেবারে দমে গেল। বিমল বসে বসে ভাবতে লাগলো। অনেকক্ষণ পর এসে বললে, ধুর, যা থাকে কপালে। তা বলে করালির ভয়ে আমরা যে কেঁচোর মতন হাত গুটিয়ে ঘরের বনে বসে থাকবো, এই কিছুতেই হতে পারে না। কালকে আমাদের যাওয়া ঠিক। বিমল, আর তুমি করো না। বিমল চৌকির ওপর একটা ঘুষি মেরে বললে, আমি যাবই যাব। তোমার ভয় হয় বাড়িতে বসে থাকো, আমি নিজে চকের ধন এনে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। দেখি করালি হারে কি আমি হারি। আমি তার হাত ধরে বলল, বিমল, আমি ভয় পাইনি ভাই, তুমি যাও তো আমিও নিশ্চয়ই যাব তোমার সঙ্গে। কিন্তু কিন্তু একবার ভেবে দেখো, শেষটা বন জঙ্গলের ভেতরে একটা খুনোখুনিও তো হতে পারে। করালিরা তো দলে ভারী, আমরা তার কিছুই করতে পারবো না। বিমল অবহেলার হাসি হেসে বললে, করালি নিকুচি করেছে, তোমার আমার গায়ে খালি জোর নেই।
বুদ্ধির জোরও আমার কিছু কিছু আছে। তুমি কিছু ভেবো না, আমার সঙ্গে চলো, পড়ালিকে কিরকম নাকানি চোবানি খাওয়াই একবার নিজের চোখেই দেখে নিও। আমি বিমলকে ভালো রকমেরই চিনি। সে মিছে যা কাকে বলে তা জানে না। সে যখন আমাকে অভয় দিচ্ছে তখন মনে মনে নিশ্চয়ই কোনো একটা নতুন উপায় ঠিক করেছে। কাজেই আমিও নিশ্চিন্তভাবে বললুম, আচ্ছা ভাই, তুমি যা বলো আমি তাতেই রাজি। সারা রাত জিনিসপত্র গুছিয়ে ভোরের মুখে ঘণ্টাখানেক গড়িয়ে যথা সময়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লুম। আমাদের দলে রইল বিমলের পুরনো চাকর রামহরি ও আমার কুকুর বাঘা। দুটো বড় বড় ব্যাগ, একটা সুটকেস ও একটি ইকমিক কুকার ছাড়া বিমল আর কিছুই সঙ্গে নিতে দিলে না। ব্যাগ দুটোর ভিতরে কিন্তু ছিল না এমন জিনিস নেই। ছুরি ছোড়া, কাঁচি, নানা রকম ওষুধ ভরা একটা ছোট বাক্স, ফটো তুলবার ক্যামেরা, ইলেকট্রিক টর্চ বা মশাল, ফ্লাস্ক, গোটা কত বিস্কুট, ফল ও মাছ মাংসের টিন, আসাম সম্বন্ধে খান কয়েক ইংরেজি বই, ছাতা, ছোট ছোট দুটো বালিশ আর শতরঞ্চি, আর কাফরির সেই 2 মুখোশ প্রভৃতি কত রকমের জিনিসই যে এই ব্যাগ দুটোর ভিতরে ভরা হয়েছে তা নাম করা যায় না। সুটকেসের ভিতরে আমাদের জামা কাপড় রইল। আমরা প্রত্যেকেই এক গাছা মোটা দেখে লাঠি নিল। দরকার হলে এই লাঠি দিয়ে মানুষের মাথা খুব সহজেই ভাঙা যেতে পারবে। অবশ্য বিমল বন্দুক দুটো সঙ্গে নিতে ভুললে না। বাড়ি ছেড়ে বেরুবার সময় মনটা কেমন যেন করতে লাগলো। দেশ ছেড়ে কোথায় কোন বিদেশে, পাহাড়ে জঙ্গলে বাঘ ভালুক আর শত্রুর মুখে পড়তে চলল। যাবার সময় মায়ের পায়ে প্রণাম পর্যন্ত করে যেতে পারলুম না। কে জানে এই জীবনে আর কখনো ফিরে এসে মাকে দেখতে পাবো কিনা। একবার মনে হলো যে বিমলকে বলি আমি যাব না, কিন্তু পাছে সে আমাকে ভীরু ভেবে বসে। সেই ভয়ে আমি মনকে শক্ত করে রইল। বিমলও আমার মুখের পানে তাকিয়ে মনের কথা বোধহয় বুঝতেই পারলে, কারণ হঠাৎ সে আমাকে জিজ্ঞাসা করলে, তোমার মন কেমন করছে? আমি সত্য কথাই বললুম, তা একটু একটু করছে বই কি। মায়ের জন্যে? ভেবো না, খুব সম্ভব আজকেই হয়তো তোমার মাকে তুমি দেখতে পাবে। আমি আশ্চর্য হয়ে বললাম, কি করে? আমরা তো আসামে যাচ্ছি। তা যাচ্ছি বটে, বলেই বিমল একবার সন্দেহের সঙ্গে পিছন দিকে চেয়ে দেখলে। তার চোখে মুখের ভাব উদ্বিগ্ন। সে নিশ্চয়ই দেখছিল যে শত্রুরা আমাদের পিছে নিয়েছে কিনা, কিন্তু কারোকেই দেখতে পাওয়া গেল না। বিমলের বাড়ির গাড়ি আমাদের স্টেশনে নিয়ে যাবার জন্য অপেক্ষা করছিল। আমরা গাড়িতে গিয়ে চড়ে বসলুম। গাড়ি ছেড়ে দিলে বিমল সারা পথ অন্যমনস্ক হয়ে রইল।